শাহাদত ভাইয়ার আসলে বুয়েটের ফর্ম সাবমিট করার একটা বিষয় থাকে আর কি। তো ফ্রেন্ড হয়তো সিরিয়াস না নেওয়ার কারণে বুয়েটের ফর্মের ডেট সাবমিট চলে যায়। তো আঙ্কেল এমনভাবে আসলে বিস্ফোরণ ঘটায় ফোন করে যে সে আমার ছেলে না। তো আমি যদি ভালো রেজাল্ট করে দেখাই তখন তো তুমি আমাকে ছেলে হিসেবে মেনে নিবা। আপনি যদি বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ে ফার্স্ট হতে পারেন, আমি ভাবি কেন ফার্স্ট হবেন, কেন হবেন না? তো আমার মনে আছে ভাই ভর্তি পরীক্ষা ফার্স্ট হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু টক্স উইথ রায়ান। আমাদের এই ভিন্নধর্মী সিরিজের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুনায়েদ খান রায়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমাদের এই সিরিজে আমাদের আগ্রহ থাকবে আমরা এমন কিছু মানুষকে নিয়ে আসবো বিভিন্ন অঙ্গন থেকে যারা সর্বদা পর্দার আড়ালে থেকে পরিশ্রম করে যায়। সিরিজের প্রথম পর্ব চলো শুরু করা যাক। আচ্ছা ভাইয়া, তো এই ভালো কলেজগুলোর কথা যখন বলতেই হয় সাথে কিন্তু ক্যাডেট কলেজগুলোর কথা চলে আসে, যে আমরা সবসময় দেখতে পাই যে ক্যাডেট কলেজগুলো খুব ভালো রেজাল্ট করে অ্যাডমিশনগুলোতে। এবং আমি যদি আমার ভার্সিটির কথা বলি, ভার্সিটিতেও ক্যাডেট কলেজ থেকে আসা মানুষ আর নটরডেম থেকে আসা মানুষ, এই দুই ধরনের মানুষকে অন্য চোখে দেখা হয়। ক্যাডেট কলেজের এই সাফল্যের পিছনে আসলে কি কাজ করে, বা আপনি ক্যাডেট কলেজের স্টুডেন্টদের মধ্যে কি এমন দেখতে পেয়েছেন? আসলে ভাই এটা তো আসলে যাদের আসলে স্বপ্ন থাকে বা অনেক লাইফে আসলে ভালো করার তাগিদ থাকে আসলেই, তো আসলে এটা তো আমি কয়েকটা বিষয় তুলেই নিয়ে আসছি যে বাংলাদেশে আসলে বিভিন্ন জেলা থেকেই বুয়েটে ফার্স্ট হওয়ার ঘটনা আছে। রাজুক কলেজ থেকে শাপিন ভাই হয়েছে, তারপরে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে তৃপ্ত ভাই 12 সালে ফার্স্ট হয়েছে। তো এরকম তো অনেক ঘটনাই আমি বলছি, তার মধ্যে ক্যাডেট কলেজেও কিন্তু আসলে ভালো করে। তার মধ্যে আমার কিছু মজার কিছু ঘটনা আছে, আমি শেয়ার করি ভাই। সেটা হচ্ছে যে 2005 সালে মেবি এমসিসি কলেজ আর কি, মির্জাপুর ক্যাডেট কলেজে শাহাদত ভাই আর কি। তো ভাইয়া একটা হোস্টেলে থাকতো আর কি, তো আমরা আমাদের পাশেই থাকতো। তো খুবই আমরা ফ্রেন্ডলি ছিলাম আর কি, খুবই মজার ঘটনা, আমরা দুষ্টুমি করতাম, খুনসুটি করতাম। তো খুবই একটা মজার ঘটনা এবং হৃদয় বিদারক ঘটনা ঘটে। তো আমি ক্যাডেটে আরও কিছু ঘটনা বলবো। তো শাহাদত ভাইটা দিয়ে একটা শুরু করি আমি। তো শাহাদত ভাইয়ার আসলে বুয়েটের ফর্ম সাবমিট করার একটা বিষয় থাকে আর কি। তো ফ্রেন্ডদের সাথে বিষয়গুলো শেয়ার করে, আঙ্কেলও খুব চাচ্ছিল। তো ভাইরা অনেক স্টুডেন্ট থাকে, হাসনাইন ভাই থাকে ওর ক্লোজ ফ্রেন্ড। তো অনেক আগের ঘটনা কিন্তু আমার মেমোরিতে আছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আসলে একটু হয়তো সিরিয়াস না নেওয়ার কারণে বুয়েটের ফর্মের ডেট সাবমিট চলে যায়। তো সাময়িক ঘটনাটা আঙ্কেলের কারণে চলে যায়। তো আঙ্কেল এমনভাবে আসলে বিস্ফোরণ ঘটায় ফোন করে যে সে আমার ছেলে না, আমি তাকে পরিচয় দিব না। এটা তো আসলে কোনো বাবার মনের কথা না, সে আসলে রাগের অবশ্যই। তো ভাইয়া যখন এটা জানতে পারছে যে ডেট চলে গেছে, এর মধ্যে যেটা ঘটনা ঘটে, ভাইয়ার আসলে আইসিএসবির রেজাল্টও আসে। জি হ্যাঁ, তো ভাইয়ার ক্যাডেটের ছিল, তো ক্যাডেটের ভাইয়াতে আসলে ওদিকে বেশি যায়। জি, অনেকে যায়। তো ভাইয়ার ওখানেও নেগেটিভ একটা রেজাল্ট আসে, আনফিট হয় মেডিকেলে। ভাইয়া মোটামুটি শর্টই ছিল, যেটাকে ইয়েলো কার্ড বলে। জি ইয়েলো কার্ড। তো ভাইয়ার একুলও গেল ওকুলও গেল। তো ভাইয়া আসলে আমার মনে আছে 2 দিন মানে অনেক রাত্রেও খাই নাই, সকালেও মানে একদম মানে মুখটুক ফুলে গেছে, ওই যে কেউ আসলে ভাইকে তুলতে পারতেছে না। তো একটা সময় আঙ্কেলের রাগ কমে যায় আর কি। তখন আমি এটা জানতে পারি, তখন আমি 4 তলায় ভাইকে ডেকে নিয়ে আসি আমার অফিস রুমে। তো ডেকে নিয়ে আসে, আমি বলি যে আমি কিছু কথা বলবো, আমার কথা শুনতে হবে। তো ভাইয়া শুধু হ্যাঁ হ্যাঁ করে আর কি। তো আমি বলছি যে আমাদের যে কোচিংয়ের নোটগুলো আছে, গাইড বইগুলো আছে, তো এখন আমাদের অপশন কি, আমাদের ঢাকা ভার্সিটি। তখন ঢাকা ভার্সিটি কিন্তু বেশ পরে ভর্তি পরীক্ষা হয়তো বুয়েটের ওই সময়টায়। তো বলছি ভাই আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি বলছি যে ভাইয়া এই যে কোনো বাবা কিন্তু এটা মনের কথা বলেন, আপনি যদি বাবা হন কখনো আপনি কী করবেন? আঙ্কেল তো খারাপ কিছু চাইনি, যে আপনি প্রতি সপ্তাহেই কোচিংয়ে ফার্স্ট হচ্ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ে, তো আপনি পরীক্ষা দিতেন, কিন্তু এটা ভুল কাজ করেছেন। আপনি আঙ্কেলকে সরি বলেন, আন্টির মাধ্যমে সরি বলেন যে বাবা আমি ভুল করেছি। তো আমি যদি ভালো রেজাল্ট করে দেখাই তখন তো তুমি আমাকে ছেলে হিসেবে মেনে নিবা। তো বলছি ঠিক আছে ভাই আমি বলবো। তো আমি বলছি এরপরে যেটা করতে হবে যে কোনো টপিক্স শুরু থেকে শেষ পর্যন্ত সব মুখস্থ করতে হবে আর কি, এবং ঢাবির প্রশ্ন ব্যাংক। তো প্রশ্ন ব্যাংক সলভ করার যে একটা উপকারিতা সেটা কিন্তু এটাতে উঠে আসছে, সেটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক হোক, ঢাবি প্রশ্ন ব্যাংক, মেডিকেল প্রশ্ন ব্যাংক হোক, এটা খুবই উপকারিতা। এবং কোচিংয়ের একটা পার্টি রাখতে হয় যে বাসায় ওই সময়টা আমি কাউকে দিব না, প্রশ্ন ব্যাংক সলভ করবো, এবং একটু একটু করে স্ট্রাগল করে করে আগাইতে হয়। যারা আসলে একদম শুরু থেকে লাভ দেয় তারা কিন্তু খারাপ করে। তো ভাইয়ার বিষয়ে যেটা হয়, ভাইয়ার দাড়িগুলো অনেক বড় হয়, ভাইয়া দাড়ি শেভ করে না আর কি, ওই যে একটা মাস। আমি বলছি দাড়ি যদি আপনি শেভ করতে চান সেদিনই করবেন রেজাল্টের পরে, এবং আপনি ঢাকা ভার্সিটি ফার্স্ট হবেন। বলছে ভাই সম্ভব, এটা কি সম্ভব? হ্যাঁ।
আপনি যদি বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ে ফার্স্ট হতে পারেন, আমি ঢাবি কেন ফার্স্ট হবে কেন হবেন না? তো আমার মনে আছে ভাই ভর্তি পরীক্ষা ফার্স্ট হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট হয় এবং তখন ভাই শেভ করে এবং আঙ্কেল চলে আসে, আমরা ফুল দেই, তো সে বুকে টেনে নেয় ভাইকে। ভাই যদি আজকে এইটা শুনে অবশ্যই ভাই ইন্সপায়ার্ড হবে। তারপরে আরেকটা মজার ঘটনা বলি, 2005-6 দিকে এরকমই হবে, ক্যাডেটের আপন 2 ভাই বুয়েটে ফার্স্ট হয়, আর আহমেদ জুবায়ের, আরেকটা হচ্ছে 10-এ এসে হচ্ছে জুনায়েদ উমায়ের, আপন 2 ভাই কুমিল্লা ক্যাডেট থেকে বুয়েটে ফার্স্ট হওয়ার ঘটনা আছে। এটা তার মানে ক্যাডেটের ভাইয়েরা অবশ্যই এটা দেখে ইন্সপায়ার হবে। আরেকটা ক্যাডেটের ভাইয়া ছিল, আমরা ধরে নিয়েছিলাম মান্নাব ভাইয়া হচ্ছে আপনার ঢাকা ভার্সিটিতে রাজশাহী ক্যাডেট থেকে ফার্স্ট হয়েছিল এবং বুয়েটেও প্রথম দিকে ছিল ভাই, আর কি টপ 5-এর মধ্যে ছিল। তো এই যে আপন 2 ভাই যে বুয়েটে ফার্স্ট হলো 5-6-এর দিকে এবং হচ্ছে 10-এ এসে জুনায়েদ উমায়ের। তো আহমদ জুবাইরের একটা ঘটনা আছে, তো ভাইয়ার চুলগুলো বড় বড় ছিল, টুকা দিলে পরে আসছে মাথা থেকে একদম মনে হচ্ছে খুশকিগুলো বের হচ্ছিল। তো আমাদের পরিচালক ভাইয়া বলতেছিল যে তুমি এত মেধাবী, তো তুমি তো একদমই মানে তোমাকে বোঝা যায় না যে তুমি এত মেধাবী, কিন্তু সাদা মাটাভাবে থাকো আর কি। তো ওই দিন একটা ঘটনা শেয়ার করে ভাই আমাদের সাথে, সেটা হচ্ছে এরকম যে আমি প্রসঙ্গত মানে বিশেষ কারণ হতে কোচিংয়ের নাম বলতে চাচ্ছি না। তো ভাইয়াকে হচ্ছে যে কোচিংয়ের পরিচালক ভাই ঘুরতে নিয়ে যায় বুয়েটে ফার্স্ট হওয়ার পরে। তো যথারীতি ভাই ঘুরে আসে, তো ভাইয়া আসছে শুধু একটা কোচিংয়ে কোচিং করে, ঠিক আছে। জি। তো আর একটা কোচিংয়ের পরিচালক তাদেরকে দিয়ে ওই ভাইয়ের বাসায় পাঠায়। তো মজার ঘটনা ঘটে এখানে, তো সে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোচিং করেছে, তো সে সেখানে আলটিমেটলি ছবিটা সে স্বতঃস্ফূর্তভাবে উইলিংলি দিবে, তো তাই দেয়, বিভিন্ন অ্যাঙ্গেল সে ছবি তুলে স্যারের সাথে ভাইয়ের সাথে। তো ওই আরেকটা কোচিংয়ে যে রেজাল্টটা মিস করেছে তাদের তো প্রবলেম, তাদের জন্য, তাই না, তাদের জন্য প্রবলেম। তো পরে কি ওই পরিচালক বলে যে ঝামহাও তুমি যেভাবে পারো ওর ছবি তুলে নিয়ে আসবা। তো ভাইয়া যেটা করে যে সে যে কোচিংয়ে কোচিং করেছে ওই কোচিংয়ে ক্রেডিট ছিল কয়েকটা তার টেবিলে, তার উইকলি পরীক্ষা সে ভালো করেছে, বিভিন্ন পরীক্ষায় তার ক্রেডিট থাকবে স্বাভাবিক। তো ওই আরেকটা কোচিংয়ের ভাইরা যখন বলছে যে আপনি যদি ছবি না দেন তার বাবাকে যে ধরেছে, তো আসলেই একটা রেজাল্ট দিয়ে যে আমার কোচিংকে উপরে উঠাইতে হবে বিষয়টা এমন না। আমি এটাই সবাই হয়তো শিক্ষণীয় বিষয় আছে এখানে, যে তারা আসলে কি করে যে একটা পর্যায়ে তারা আসলে ব্ল্যাকমেল করে আহমেদ জুবাইর ভাইকে এবং আঙ্কেলকে, যে যদি আজকে আপনারা ছবি না দেন আমাদের চাকরি থাকবে না। তো আঙ্কেল বলে বাবা একটা ছবির জন্য যদি কারো চাকরি চলে যায় ছবিটা দেওয়াই ভালো, ছবিটা দেওয়াই ভালো, কারো চাকরি তো অন্তত বাঁচুক। তো ভাইয়া যেটা করে মানে আনইজি ফিল করতে 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 ওই যে কোচিংয়ে সে শুরু থেকে কোচিং করেছে ওই কোচিংয়ে অনেক অ্যাওয়ার্ড ছিল, তো ওই কোচিংয়ের টেবিলের সামনে যে দাঁড়ায়, তো সেই কোচিংয়ের প্রসপেক্টাস ছিল, সেই কোচিংয়ের ক্রেজ ছিল, সেই কোচিংয়ের নাম ছিল। তো ভাইরা যখন গেছে অন্য কোচিংয়ের প্রসপেক্টাস, না সে তো অন্য কোচিংয়ের ভাইরা গেছে তার ছবি না দিলে তাদের প্রসপেক্টাসে যদি ছবি না দিলে অসৎ প্রতিযোগিতা যেটা আর কি, হ্যাঁ, না হলে কোচিং সেন্টারটা টিকবে না, যে আমরা যদি ফার্স্ট দেখাতে না পারি। এটাই এটা কোনোভাবেই আসলে হ্যাঁ, সে যখন ওই অ্যাঙ্গেলে দাঁড়ায় টেবিলের কাছে যে ঘেঁষতে আনইজি ফিল করতে সে ছবি দিবে না, এক পর্যায়ে তাকে ফোর্স করা হয়। তো যখন তারা ছবিটা তুলে তখন ওই কোচিংয়ের নাম চলে আসে। ধরেন আপনি এক্স কোচিংয়ে সারা জীবন কোচিং করছেন, ওয়াই কোচিংয়ের ছবি তুলতে আসছে, তো ওই এক্স কোচিংয়ের ছবি চলে আসে। তারা যখন প্রসপেক্টে দিছে তারা কত বড় বোকার কাজ করছে দেখেন, ওই সে যেখানে কোচিং করছে ওই কোচিংয়ের নাম চলে গেছে তাদের প্রসপেক্টে, আলটিমেটলি তাদের ব্যাপারটা একটা হাস্যকর এবং তাদের প্রচার হয়ে গেছে আর কি। এটা নিয়ে খুবই টল হয় এবং এটা নিয়ে তাদের এত স্টুডেন্ট কম হয়, খুবই ঝামেলা হয় এটা নিয়ে। আমি এখানে একটু পয়েন্ট টেনে নিয়ে আসি ভাই আসলে। তো আমার তো আসলে ভাই আসলে সারা বাংলাদেশের অনেক 64 জেলার মধ্যে অনেক জেলায় ঘোরার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন আমি তৃপ্ত ভাই যে 2012 সালে ফার্স্ট হয়, আমি ওইখানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার অ্যারেঞ্জ করি, ভাইয়ের বাসায় যাই। ভাইয়ের কথাগুলো আসলে এতই বেশি ইউনিক ছিল এবং ট্যালেন্ট ছিল, আসলে আমি কেন দেখলেই বুঝতে পারতাম যে ফার্স্ট হবে। তো ভাইকে আমি একটা ভাইকে প্রশ্ন ব্যাংক দিই, ভাইয়া সেই পরীক্ষায় ফার্স্ট হয় এবং সে ভাইয়া কিন্তু বুয়েটও ফার্স্ট হয়। তো এই যে অসৎ প্রতিযোগিতা আসলে যে আমাদের গার্ডিয়ান মহলে যে বিতর্ক আছে যে ভাই একই ছবি বারবার বিভিন্ন জায়গায় কেন দেখা হয়। তো এটা যেটা হয় আসলে কোনো একটা কোচিংয়ের হয়তো সে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে বা হয়তো সে আসলেই কোনো জায়গায় মডেল টেস্ট দিয়েছে, হ্যাঁ এইটা আসলেই নেগেটিভ ভাবার কিছু নাই। তবে হ্যাঁ অনেকে আসলেই এরকম কিছু ফিল করে যে আসলে তার রেজাল্ট দেখাইতেই হবে। আসলে একটা রেজাল্ট দেখানোই কিন্তু আসলে সব কিছু না, এখানে একটা এথিক্স কাজ করে অবশ্যই, তাই না? যে আমি অবশ্যই ভাই এখানে আসলে একমাত্র এথিক্সই মানুষকে আটকাতে পারে, আর তো কিছু নাই আসলে। না তো এখানে যেটা করে আসলে অনেকে আসলে সামহাও ছবি দিয়ে ফেলে, সেটা ভয়ের কারণে হোক, সেটা পুরস্কারের জন্য হোক, এটা আসলে আমি তো কাউকে ছোট করছি না,
কিন্তু আসলে মানে এটা গার্ডিয়ান উচিত না, উচিত না, exactly ভাই, এটা কখনোই উচিত এটা না। নিয়ে অনেক বিতর্কতা আছে। তো আসলেই তবে এখানে অনেক শর্ত আছে। যেমন আমি যদি ভর্তি কোচিংয়ের ক্ষেত্রে আমি যেমন 2001 সাল থেকে 2003 সালে হেলাল ভাইকে পেয়েছি। হেলাল ভাইয়ের একটা ঘটনা আমার মনে আছে, আমরা কিছু বই কিনে দিতে চেয়েছিলাম, ভাই সেটা নেন নেই, বলছে ভাই আমি তো আপনাদের প্রতিষ্ঠানের কাছে ঋণী, আমি কেন এটা নেব। তারপরে 2018 সালে আমি কিছু অসাধারণ মানুষ পেয়ে যাই। তানজিম ভাইয়া ছিল, আসলে আমি ভার্সনটা ইংলিশ ভার্সন থেকে খুব বেশি ভালো, আসলে রেকর্ডটা কম, ইংলিশ মিডিয়াম থেকে কম। যেমন কোচিংয়ে কিন্তু বড় বড় কোচিংগুলোতে কিন্তু আপনার বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কোচিংগুলোতে কিন্তু দুইটা ভার্সনে কোচিং হয়, বাংলা ভার্সন জি, বাংলা ইংলিশ ভার্সন ভার্সন থেকে। তো ইংলিশ ভার্সন থেকে আমার এই দীর্ঘ জার্নিতে কিন্তু আমি খুব বেশি ভালো দেখি নেই, যতটা আমি ভালো দেখছি 2018 সালে। তো 18 সালে টপ 100-এ অনেকগুলা নর্ডেম থেকে অন্য ভার্সন থেকে ঢুকে যায়, ভিকারনেসা থেকে ঢুকে যায়। তারপরে হচ্ছে হলি ক্রসের অনেক আপুরা ভালো করেছে, এর আগে আমি দেখেছি শিবানী আপু বুয়েটে প্রথম দিকে ছিল, 8তম ছিল। তো এরকম অনেকগুলো ঘটনার মধ্যে আমি 2018 সালকে আমার জীবনের একটা বড় একটা স্মরণীয় ঘটনা এবং অনেক ভালো লাগার একটা বিষয়, যে আমার জীবনে যে সম্মানগুলো আমি পেয়েছি তার মধ্যে এটা অন্যতম ছিল। তো কোনো একটা প্রোগ্রামে তানজিম আজাদ ভাইয়ার নাম না বললেই নয়, তারপরে কাবি ভাইয়া ছিল 8ম, তারপরে ওই সালে হচ্ছে যে নর্ডেম থেকে আপনার জিহাদি ভাইয়া ফার্স্ট হয়। তো জিহাদি ভাইয়ের আমি একটা খাতা দিচ্ছিলাম পরীক্ষা রিটেন, তো ভাইয়া কয়েকটা পরীক্ষা খারাপ করে, তো আমি ভাইয়াকে পরীক্ষার হলে যে বলছি যে জিহাদি ভাই আপনাকে কিন্তু জিহাদ করতে হবে আর কি, ভালো করতে হবে। তো ভাইয়া আসলে মাইন্ডই করছে কিনা জানি না, তো ভাইয়া কয়েকদিন আসে না, তো আমি খোঁজ খবর নিলাম। তো ভাইয়া তখন আসলে যেটা শেয়ার করেছে, ভাই আমার পড়াশোনা অনেক কম ছিল, আমার কিছু ঘাটতি ছিল, আমি ভালো করে প্রস্তুতি নিয়ে শুরু করেছি। এরপর আবার পরীক্ষা হ্যাঁ, দিতে যাই। তো ভাইয়াদের ওই সময় কিন্তু 600 নম্বর পরীক্ষায় হচ্ছিল আর কি, ভাইয়াদের ওই সময় কিন্তু প্রিলি শুরু হয় নাই, তারপরে এসে শুরু হয়েছে। তো এই যে তানজিম আজাদ ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল, সাজিদ নাম মেবি, তো সাজিদের সাথে আমার খুব সখ্যতা থাকে, ও ইংলিশ ভার্সনে। তো সামহাও আমি বলি যে নর্ডেম কলেজে ফার্স্ট তো ইয়া হয়েছে, তানজিম আজাদ জামান হয়েছে, তো ভাইয়ের সাথে আমার তো সখ্যতা দরকার। প্রথম দিকে সব ভাইয়াদের সাথে আমার কম বেশি সখ্যতা হয়, ভর্তি পরীক্ষা যারা ভালো করে, এই সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ববোধ করি। তো তারা ভর্তি পরীক্ষা দিয়ে কি কি প্রবলেম ফেস করে, ভর্তি পরীক্ষার হলে কি কি প্রবলেম ফেস করে, তারা কতগুলো অ্যান্সার করেছে, এই বিষয়গুলো আসলে আমরা খুব কাছ থেকে আমি দেখার সুযোগ পেয়েছি। এমনও ভাইয়ারা যারা ফার্স্ট হয়েছে তারা বলেছে ভাই ভর্তি আমি যখন প্রশ্নটা পেয়েছি, তো আমরা যেগুলো শিক্ষা দিই কোচিংয়ে যে ভাইয়া তোমরা কিন্তু আসলেই পরীক্ষা হলে যে কী কী করবা, আসলেই 10 মিনিট আগে যখন কোশ্চেনটা দেয় তুমি আসলে নাম লিখবা, রোল লিখবা, তুমি যেগুলো পারবা সেগুলো অ্যান্সার করবা। বিভিন্ন ইয়ারে যেগুলো প্রথম দিকে থাকে তাদের যে অভিজ্ঞতাগুলো, বিশেষ করে তানজিম ভাইদের ক্ষেত্রে আমরা শুনেছি যে হ্যাঁ তারা যখন টপ 10-এ ছিল, ভাইয়া আসলে 3-4টা ভর্তি পরীক্ষা অনেক ভালো করে, ভাইয়া ভার্সনে ছিল, তো আমি ভাইয়াকে জোর করে করে ভার্সিটি পরীক্ষাগুলো দেওয়াতাম, ঠিক আছে। তো ভাইয়া ভার্সিটি থার্ড হয় আলহামদুলিল্লাহ, ঢাবিতে থার্ড হয়, বুয়েটে হয় 6th। ভাইয়ার আসলে ঠান্ডা জড়িত এত সমস্যা ছিল, আমার মনে আছে ঘটনাগুলো। তো ভাইয়ের প্রথম রেজাল্ট দেওয়া হচ্ছে আইওটি, তো ভাইয়া খেলার মাঠে ছিল, ভাইয়া আমাকে ফোন করছে ভাইয়া বাসায় আসেন, গুড নিউজ আছে। কি ভাইয়া? তো ভাইয়ার আসলে আইওটি পৌঁছাইতে যে ভাইয়ার অনেক লেট হয়, জ্যাম থাকে, ভাইয়া দৌড়ানো শুরু করে আর কি। তো পরীক্ষা যথারীতি দেয়। তো নর্ডেম কলেজের ফার্স্ট বয় ছিল ভাইয়া, আসলে একদম সেন্টার ফোনও ফার্স্ট ছিল, টেস্টও ফার্স্ট ছিল আর কি, সেন্টার 2 যেটা বলে। জি জি জি। তো আপনি তো নর্ডেম কলেজ, আপনি ভালো বলতে পারবেন। তো ভাইয়ার সাথে ওই সাজিদ ভাইয়ের মাধ্যমে পরিচয় হয় আমার। তো ভাইয়া হচ্ছে যে ওখানে রেজাল্ট দেওয়ার পরে ভাইয়া আমাকে কল করেন যে ভাই আমি তো ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। তখন ভাইয়াদের বাসায় যাই এবং আমার মনে আছে ভাইয়ার ওখানে আমরা খাওয়া দাওয়া করি, মজা করি। তো যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি ভাই, যে কোনো একটা অকেশনে আমি ভাইয়াকে কোনো একটা অকেশনে ডাকি, তো আমি বলি ভাইয়া তোমার একটা রিক্সা ভাড়া নাও, একটা খাম দেই ভাইয়াকে। তো ভাইয়া বলছে যে ভাই এটা কেন? এটা তো আমার সেকেন্ড হোম, আপনার কাছে আসে এটা আমার সেকেন্ড হোম। আমি এত ইন্সপায়ার্ড হই যে আসলে এখন ভালো মানুষ আছে, এভাবেও চিন্তা করে যে আপনি এটা করেন তাহলে কিন্তু আমি আর আসবোই না। তো এই যে ভালো মানুষগুলোর সাথে আমার যে অনেক প্রত্যেকটা ব্যাচেই যারা ভালো করে প্রত্যেকেই আসলে অনেক অনেস্ট এবং তাদের কাছ থেকেও আমাদের অনেক শিক্ষণীয় আছে। তারপরে যে ভর্তি পরীক্ষার হলে যে আমাদের স্টুডেন্টরা যে ভুলগুলো করে, আসলে তাড়াহুড়া করতে যায় বা দেখা যাচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে পড়াশোনা করতে যায়। তারপরে অনেকেই দেখেছি বুয়েটের ক্ষেত্রে যেটা হয় যে অ্যাডমিট কার্ড ভুলে যায়, আবার প্রিন্ট করার জন্য যায়। তো দেখা যাচ্ছে যে এটা হয় কি ভাই, পরীক্ষার পরিবেশ নষ্ট হয়। বিশেষ করে আমার একটা ঘটনা আপনার শেয়ার না করলে, মানসিক প্রস্তুতি। হ্যাঁ, তারপর একটা ঘটনা আমি বলি যে আইডিয়ালের একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে অনি, 2017 ব্যাচ মেবি, আমরা ওকে ধরতাম যে বুয়েটে টপ 10-এ থাকবে। তো আপুর পজিশন চলে যায় 2670 মেবি, এরকম কিছু। তো আপু কয়েকদিন ঘুমাইতে পারে না। তো ও যখন মানে স্বাভাবিক লাইফে ফিরে আসে, তখন ওর সাথে আমার মিট হয়, আমার সাথে, যে আপু তুমি কী ভুল করেছিলে, এটা মানুষকে জানানো উচিত। তো বলছে ভাই আমি একটা অঙ্ক মিলাইতে অনেক সময় নষ্ট করি,
তখন আমার এটা হুঁশ ফেরে, জ্ঞান ফেরে যে আমি আসলে কী ভুল কাজ করতেছি। ততক্ষণে আমার যখন পরীক্ষার সময় শেষ হয়ে যাচ্ছে তখন দেখি পরেরগুলো আসলে আমি সবই পারি। ঠিক আছে, যেমন আপনার যদি আপনার আরেকটা সালের কথা বলি, 13 সালের কথা বলি, যখন ঢাকার বাড়ি থেকে ফার্স্ট হয়, তখন আমাদের জারিফ ভাই হচ্ছে নটরডেমের আর্কিটেকচারে ফার্স্ট হয়, ভাইকে আমরা বুয়েটে ফার্স্ট ধরছিলাম। তারপরে হচ্ছে যে ওই সালে হচ্ছে যে আপনার ভাই অর্ক ভাই হচ্ছে ঢাকা কলেজে সেকেন্ড হয়। আমার আসলে মনে আছে সব কিছুই ঘটনাগুলো। তারপরে হচ্ছে ঢাকা কলেজ থেকে আরেকটা চমৎকার রেজাল্ট আসে, ভাই একটা ঘটনা না বলেই নয়। যেমন তুর্য ভাইয়াকে সবাই বলতো যে আমার আপন ছোটো ভাই, কিন্তু আসলে ভাইয়া কিন্তু আমার আপন ছোটো ভাই না। ভাইয়ের সাথে একটা মজার ঘটনা আছে, ভাই একটা কম্পিটিশন এক্সাম দেয় আমাদের এখানে, তো ভাইয়া ফার্স্ট হয়ে যায়। তো ভাইয়া এত ইমোশনাল, মানে বাবাও ডাক্তার মাও ডাক্তার, তো ভাই ঢাকা কলেজের স্টুডেন্ট। তো ভাইয়ারদের হলে যে আমি খুঁজি ভাইয়াকে যে কে ভালো আছে। জেনিত ভাই হচ্ছে ভালো ছিল, ভাইয়া তর্জু ভাইয়া ভালো ছিল। ভাইয়াদের বাসা ছিল হচ্ছে বসুন্ধরার পিছনে পান্থ গ্রিন। তো ভাইয়াদের বাসায় যাওয়ার আমার সুযোগ হয়েছে। তো ভাইয়া যখন আমাদের কম্পিটিশন এক্সামে ফার্স্ট হয়, তো ভাইয়া রেজাল্ট দেখতে আসে, দেখে যে সে ফার্স্ট হয়েছে। তো অনেকক্ষণ দেখার পরে একটা আপু ভাইয়ের সাথে রিয়াক্ট করে যে তুমি এতক্ষণ কি দেখতেছো, তখন ভাইয়া ইমোশনাল হয়ে যায়। তো ভাইয়া হচ্ছে আর কোচিং করবে না আমাদের এই কোচিংয়ে। তো আমি তখন আমার উপরে দায়িত্ব আসে, আমি তখন ভাইয়াকে একটু একটু করে আবার বোঝাইতে থাকি। তো ভাইয়া মেডিকেল কোচিংয়ে প্রথম ভর্তি হয়। তো মেডিকেলের কোচিংয়ের ওই পরিবেশটা ভাইয়ের ভালো লাগে নাই। তখন আমার সাথে আবার সখ্যতা হয়ে আমি শুধু ফোনই করতাম ভাইয়াকে, কিন্তু কখনই বলতাম না তুমি এসে ভর্তি হও, শুধু খোঁজখবর নিতাম যে আন্টি ও তো আমার ভাই। তো ভাইয়া একটা সময় আসলে পরে আমার প্রতি অনেক দুর্বল হয়ে যায়, এবং যে ভাই আসলে আমার এত খোঁজখবর নাই, এত কিছু করে। তো পরে ভাই আবার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। তো ক্লাসে যে ভাই একটা কোশ্চেন করে ফেলেন, তো কোশ্চেন করাতে টিচার খুব মাইন্ড করে, ভাই আটকায় ফেলে আর কি কোশ্চেন করে। তো পরে আমার কাছে চলে আসে যে আপনার আপন ভাই না এটা? তো আমি বলি যে আমার ভাই। তো কোনো কিছু করেছে? তো বলছে হ্যাঁ। তো আমি বলছি ভাই আমি ওর পক্ষ থেকে মাপ চাচ্ছি। তো ভাইয়া কিন্তু এটা জানতে পারে যে আমি ভাইয়ের পক্ষ থেকে আর কখন এটা করবে না। তখন আমি ওকে বোঝাই যে ভাই তোমার যদি কিছু জানার থাকে তুমি ক্লাস শেষে জানবা, স্টুডেন্টের সামনে তুমি কখনো টিচারদের কিছু করো। তো ভাইয়া আসলে থার্ড হয় বুয়েটে আলহামদুলিল্লাহ। আর আরেকটা ঘটনা বলি, এই ঘটনার প্রসঙ্গটা আমি যে আমার জীবনে ভাই সেরা স্টুডেন্টদের মধ্যে অন্যতম আরেকটা স্টুডেন্ট ছিল চিটাগাং কলেজের অনেক সরকার। ওর ঘটনাটা অবশ্যই আমার শেয়ার করতে হবে। যে অনেক ভাইয়ার বাবা হচ্ছে একটা ভার্সিটি টিচার ছিল। তো ভাইয়ার বাবা হচ্ছে যে মতিঝিলে আসে কোচিং করাইতে 14 সালে। তো ভাইয়া হচ্ছে যে ভাইয়ের বাবা হচ্ছে একটা ওয়ালে বসে থাকতো, বাবার উনি কোচিংয়ে ঢুকতো 3 ঘন্টা, আর একটা কোচিংয়ে 3 ঘন্টা, ওই 6 ঘন্টা উনি হচ্ছে যে আমার সামনে গল্প করতো আর কি। ওই ওয়ালে ওনার একটা দাগও পড়ে গেছিলো, ওই ঘষতে এতক্ষণ বসে থাকতো আর কি, এত মজার মানুষ ছিল। তো ভাইয়া হচ্ছে কী করতো, তা ওনাদের একটা এলাকার চিটাগাংয়ের একটা ভাইয়া আছে শিবশঙ্কর দে। তো ভাইয়া কেমিস্ট্রির একটা আপনার সমানতার উপর একটা শিট লেখে, এত চমৎকার একটা শিট, এটা আসলে অনেক ভাইরাল হয় এবং অনেক প্রশংসিত হয়, সমানতার একটা শিট। তো শিবশঙ্কর ভাই এখন বুয়েটে জয়েন করেছে। তো ভাইয়ারা যখন ক্লাস নিত অনেক সরকার ভাই আসলে এটা কোশ্চেন করতো আর কি, বিভিন্ন ধরনের কোশ্চেন ভাইয়া আটকায় ফেলতো। তো নটরডেমের স্টুডেন্ট সহ ঢাকার স্টুডেন্টরা ভাইয়াকে আসলে একটা ভুল বোঝে এবং ভাইয়ের সাথে আসলে একটা সিনকেট করতে চায়, এটা আঙ্কেল টের পেয়ে যায়, ও টের পেয়ে যায়, আমাকে হয়তো মারতেও পারে বা কোনো একটা সিনকেট করতে পারে। ভাইয়া কিন্তু এখন গুগলে আছে অনেক সরকার ভাইয়া। তো আমার সাথে ভাইটা শেয়ার করে, ভাই এটা কীভাবে আমরা সলভ করতে পারি। তো ঠিক আছে, আমাকে তো সবাই গুরু মানে, আমি ক্লাসরুমে গেলে সবাই ঠান্ডা হয়। তো ওই সময় আমার এক এলাকার আমার ফরিদপুরের এক ছোটো ভাই, ওর নাম হচ্ছে অনেক সরকার, আর ওর নাম হচ্ছে নাইম হাসান অনেক, ও হচ্ছে রাজেন্দ্র কলেজের ফরিদপুরের। তো ও চমৎকার করতো, ও 6th হয়েছিল বুয়েটে। তো ওর একটা মজার ঘটনা আছে, সেম ব্যাচ। তো বুয়েটে 6th, ফরিদপুর থেকে রাজেন্দ্র কলেজ থেকে, এটা মজার ঘটনা। আমাদের ফরিদপুর রাজেন্দ্র কলেজ 2nd হয়েছে মেডিকেলে, ঘটনা আছে। তো খুবই মজার ঘটনা রেহান ভাই, সেটা হচ্ছে আমি 2টা ঘটনাই বলি। তো ওদের বাসা ফরিদপুরে, আমি কোনো একটা কাজে ফরিদপুরে গেছি, আমার যেহেতু জেলা ওইটা। তো সারদা সুন্দরী কলেজের সামনে আপনার হচ্ছে সুকান্ত স্যার ম্যাথের নামগুলো মনে আছে আমার। তো ওই সময় হঠাৎ করে বুয়েটের রেজাল্ট দিয়েছে। তো একই সাথে 2টা ঘটনা দেখেন, ও হচ্ছে অনেক সরকার, হচ্ছে নাইম হাসান অনেক। তো রেজাল্ট দিলে ওর হাত কাঁপতেছে, বারবার ভুল নাম্বার প্রেস করতেছে, রোল নাম্বার। তো রেজাল্ট আলটিমেটলি আসতেছে না। তো হঠাৎ করে আমি ফোন করছি, আপা ডাকতাম আর ও আমাকে মামা ডাকতো আর কি। ওইখানেও একটা কম্পিটিশন এক্সাম নিয়েছিলাম, ওখানে নেওয়ার পরে ও ফার্স্ট হয়। তখন থেকে ওর উপর আমার একটা সুনজর আসে, এই ছেলে কিছু একটা করবে। এবং স্যাররা বলে দেয়, যে সুকান্ত স্যারও বলে ম্যাথের যে না, একটা জিনিস আপনি পাচ্ছেন। তখন ওকে আমি মতিঝিলেই ভর্তি করাইছি আমার। তো পরে দেখি যে আসলেই ভাই অনেক ট্যালেন্ট ভাই, 6th আর 1st মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তো যাই হোক, তখন আমি বলি যে আরে বাবা, আরে ভাই আপা, ও তো বইটা 6th হয়েছে, আমি আর সুকান্ত স্যার সারদা সুন্দরীর সামনে বড় ট্যাব নিয়ে বসে আছি, আপনি আসেন, আপনারা ভয়ে বারবার ভুল নাম্বারটা প্রেস করতেছেন। এটা একটা মজার ঘটনা ছিল।
আমি তখন ইনস্ট্যান্ট দাঁড়ায় বসছে যে অনিক সরকারে ফোন করি। আমার লাইফে অনিক সরকারের যে ইতিহাসগুলো আছে, তখন আমি সবাইকে ডাকি যে ও তোমাদের অতিথি বন্ধু, চিটাং থেকে আসছে, তোমরা যদি ওকে গায়ে হাত তোলো তাহলে কিন্তু একটা সিন ক্রিয়েট হবে আর কি। আমি ওকে বলে দিচ্ছি যেহেতু আমি আজ ওর বড়ো ভাই, ও কোনোদিন আর ক্লাসরুমে কোনোদিন কোশ্চেন করবে না, তোমরা কি মেনে নিচ্ছ? তখন এটা ওরা খুব প্রশংসা করে আমার, এবং আমার এটা সলভ হয় যে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি বের হয়ে এসে করবা, তাহলে স্যারের পড়ানোটাও ডিস্টার্ব হবে না, স্যারের পড়ানোর পরিবেশটাও নষ্ট হবে না, তুমিও বাইরে এসে সুন্দর মতো কোশ্চেনটা জেনে নিতে পারলাম। তো বললো যে ভাই আমি এটা কীভাবে কী করবো? তাই আমি বলছি এইভাবে করবা, আর তুমি এটা দেখিয়ে দিবা যে ঢাকার বাইরে থেকে বইটা ফার্স্ট হওয়া সম্ভব। তা বলছে ভাই কীভাবে? ও বলছে নিরামিষ পছন্দ করতো, আর বারবারই আমার ডিস্কের মধ্যে এসে আমাকে সালাম করতো। তা আমি খুব আনইজি ফিল করতাম। তো ও আমার সম্পর্কে লিখছে স্টেটমেন্ট, প্রসপেক্টাসে তখন স্টেটমেন্টের ছিল, এখনও আছে। তো বলছে ভাই কারোর নামে না লিখলে আপনার নামে আমি লিখবো, আসলে লিখছে আর কি, এবং সেটা ছাপা হয়েছে। তো ও আমাদের সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল তো 600 নম্বরের, ও কোনো এক পরীক্ষায় 600-তে 600 পেয়ে গেছে। তখন এটা কোচিংয়ের সুনাম নিয়ে একটা টান দিছে ভাই। পরের কি আমাদের বুয়েটের এক বড় ভাই অভিজিৎ দাদা ছিল, ঘটনাগুলো আমার মনে আছে কিন্তু একদম কম্পিউটারের মতো। বুঝতে পারতেছি ভাই, আপনি একদম সামনে থেকে দেখছেন জিনিসগুলো। অভিজিৎ দাদাকে ওই খাতাগুলো পাঠানো হয়েছে, ওই খাতাটা যে ভাই আমাদের মান সম্মানে টান দিতেছে, আপনি একে নাম্বার কমান। তো বলছে পরে দাদা যেটা ফিডব্যাক দিচ্ছে, ভাই এই ছেলে বুয়েটে ফার্স্ট হইতে পারে, এবং ওর খাতা আমি 10 বার দিচ্ছি, 10 বারই ও 600-তে 600 পায়, আপনি জানাই দেন। সেকেন্ড হয় হচ্ছে মাসুম মুশফিক ভাই, থার্ড হয় হচ্ছে আপনার সেটা হচ্ছে আনন্দমোহন কলেজ থেকে, থার্ড হচ্ছে দীপু ভাই, এবং দীপু ভাই কিন্তু ওই সময় কিন্তু ফার্স্ট হয় ঢাকা ভার্সিটিতে আপনার সেন্ট জোসেফ থেকে আর কি। তো এটা পরে আর কি জানা যায় যে আমরা তখন কাউন্টার দিলাম যে ভাই আপনারা ফার্স্টে হয়েছে 600 নম্বর পাইছে, সেকেন্ড নাম্বার দেখেন না, সেকেন্ড নাম্বার তো অনেক কম, থার্ড নাম্বার অনেক কম কোচিংয়ের, তার মানে কোশ্চেনের মান ঠিকই আছে। এখন ও 600 পেলে আমরা কী করবো? এখন এই ছেলে যদি বুয়েটে ফার্স্ট হয় তখন আপনারা কী করবেন? সে আলটিমেটলি সে বুয়েটে ফার্স্ট হয়। এবং দেখেন আমি তো বুয়েটে প্রথম দিকে যারা থাকে সবাইকে আমি জিজ্ঞাসা করি ভাই কেমন পরীক্ষা দিচ্ছে, কয়টা আনসার করছো, যারাই প্রথম দিকে থাকে ওরা বলে যে ভাই 4-5টা ছেড়ে দিছি। আবার অনেকে বলে সবগুলো ভাই টাচ করতে গেছি। তো যারা সবগুলো টাচ করতে যায় দেখা যাচ্ছে অঙ্ক মিলাইতে পারে না, পরীক্ষার কিন্তু পরিবেশ নষ্ট হয় ভাই। তো আমি তখন ওই যে ঘটনা বলছিলাম, তখন এই যে আপাকে বললাম যে আপনি ভুল নাম্বার প্রেস করতেছেন, নাইম হাসান অনেক 6 হলো। তখন দাঁড়াই আমি অনেক সরকারকে ফোন করি, অনেক সরকার থেকে ঘুমাচ্ছে আর কি। ততক্ষণে বুয়েট ভাইরাল হয়ে গেছে, রেজাল্ট সারা বাংলাদেশ মানে পুরো একটা ভাইরাল আর কি, সবাই এবারে ফোন দিচ্ছে ইয়াফু চান্স পেয়ে গেছি। তো পরে ও দেখি যে জানেই না যে রেজাল্ট আছে। আমি বলছি তুমি আগে ওঠো, বলছে কিছু একটা ঘটনা ঘটছে কি? জি ভাই ঘটনা ঘটছে, তুমি দেখো, তুমি দেখো, দেখে আমাকে ফোন করো। পরে ও খুবই শাউটিং করে এবং আমাকে বলে যে ভাই আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি বইটা। আমি কিন্তু বললাম না, কিন্তু ওকে দিয়েই আমি দেখালাম না, তুমি নিজে দেখো আর কি। তো এটা একটা চমৎকার ঘটনা ছিল। তারপরে আপনার 13তে মেবি ওর নাম হচ্ছে, ওর নামটা আমি ঠিক স্কিপ করে গেলাম কিনা, ওর একটা বিশাল মজার একটা ঘটনা ছিল ভাই। ও হচ্ছে ঢাকা কলেজে ছিল, 30তম হয় মনে হয়। ওর একটা বিশাল ঘটনা ছিল যে ওর যখন রেজাল্ট দেয় তো ও হচ্ছে বিভিন্ন কালারের টি শার্ট পরে আসতো। তা আমি আন্টিকে বলতাম যে আন্টি ও তো মোটা মানুষ, বেশ স্বাস্থ্য ভালো, তো আপনি অন্য কোনো কিছু পড়াইতে পারেন না, শুধু এই মানে লাইটিং মানে খুব মানে জল করে এরকম। তা বলছেন আমার একটা সমস্যা আছে। আমি কী সমস্যা করে বাবা, এটা বলা যাবে না। তো ও হচ্ছে কোনো একটা হিস্ট্রি নিয়ে আমার একটা কষ্ট ছিল, ও শুধু আমাদের কোচিং করে। তো আমি অনেক রাত্রে ভাই রেজাল্ট দেয়, আসলে বইয়ের তো অনেক রাত্রে রেজাল্ট দেয়। তো এই রেজাল্ট নিয়ে একটা কথা আমি বলবো, এখন শেয়ার করবো, সবাই অনেক মানে সবারই ভালো লাগবে। তো ভাইয়াকে যখন অনেক রাত্রে ফোন করি, তো ভাইয়া আসলে এই আন্টি খুব মানে লাভ দিয়ে ওঠে আর কি। তো বাবা আমার ছেলের কোনো ক্ষতি হয়েছে? না আন্টি আলহামদুলিল্লাহ ভাইয়া টিকছে বইতে, পজিশন ডাজন্ট ম্যাটার, টিকছে, এটাই হচ্ছে যে অনেক বড় ব্যাপার আর কি। তো 30তম হয় ভাই আর কি বইটা ঢাকা কলেজ থেকে। জি ভাই। আরেকটা ঘটনা ভাই আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে নাভেদ ভাইয়া এবং হচ্ছে অভিষেক ওর নাম, সরি। তো অভিষেক ভাইয়া হচ্ছে যে কোনো একটা বছরে বইটা নটরডেমে ফার্স্ট বয় ছিল। তা আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, সবার উদ্দেশ্যে, যে এই যে ঘটনাগুলো দেখেন, যে সে ফার্স্ট হয়ে বইটা চলে গেল 50-এর কাছাকাছি, এবং নাভেদ ভাইয়া হচ্ছে সে ছিল একদম পিছনে, বইটা তার চলে আসে ভাইয়া হচ্ছে 10th সে। জি। তো আমরা যেটা দেখতাম কোচিংয়ে, ভাইয়া সবগুলো টাচ করতে যাইতো কোচিংয়ের পরীক্ষায়, অভিষেক ভাইয়া। তো আর ভাইয়া কি যেটা করতো, ভাইয়া সবগুলো টাচ করতো না, কিছু ছেড়ে দিত। তো আলটিমেট দেখা যাচ্ছে ও সবগুলো টাচ করতে যে ইকুয়েশনে ভুল করতো, ক্যালকুলেশনে ভুল করতো, দেখা যাচ্ছে ঠিক মতো ডাটাগুলো বসাইতে পারে নাই। তো টিচারটা আলটিমেট ঘেঁষায় নাম্বার কেটে দিছে। জি। তো আমি ওকে, তো এমন একটা ঘটনাই ঘটলো, বুয়েট পরীক্ষার আগে ভাইয়ার বিশাল জ্বর, এই পেশেন্ট নিতে পারতেছেন আর কি, পজিশন চলে যাচ্ছে পিছনে। এটা খুবই শিক্ষণীয় ঘটনা।
তখন আন্টি আমাকে বলে যে তুমি আতিয়ার তুমি আমার বাসায় আসো। তা আমি তো ভয় পেয়ে গেছি, কী হয়েছে? তা আমি বলছি এই ঘটনা। তা আমি বলছি ওকে বলেন, ওকে সিনেমা দেখতে বলেন, ওকে নিয়ে আপনি বসুন্ধরা সিটিতে যান, সিনেমা দেখতে যান। এখন ওর পড়াশোনা বন্ধ। তো ঘটনা যেটা ভাই ঘটে, বুয়েটে যেটা হতো আগে, যখন আসলে এত বেশি আমাদের ইন্টারনেটের জয়জয়কর ছিল না, তখন বুয়েটে আসলে খুবই মানে খুব নিখুঁতভাবে, খুব সচেতনতাভাবে রেজাল্ট দিত আর কি। মানে এত দ্রুত আসলে ভাইরাল হয়ে যেত না ইন্টারনেটে আর কি। মানে এখন তো বুয়েট রেজাল্ট দিলে পুরো সারা হ্যাঁ নেটে চলে যায়, বিভিন্নভাবে সবাই পেয়ে যায়। তখন যেটা করতো বুয়েটে 2টা গেটে, হয় আপনার ট্রিপলির এইখানে ক্যাফেটেরিয়ার সামনে, আর একটা হচ্ছে আপনার ওই পিছনের একটা বিল্ডিং আছে, ওটা সি বিল্ডিং না কি বলে আর কি, ইসি বিল্ডিং বা কোনো একটা বিল্ডিং, ওইখানে একটা মানে খুবই গোপনীয়তা অবলম্বন করতো। আর আমরা যেটা করতাম, আমাদের ভাইরা যেটা করতো, বৃহস্পতিবারে দিয়ে ছাড়া চলে যেত ছুটিতে, অথবা শুক্রবার রাতে। তো আমাদেরকে বারবার যাইতে হতো কষ্ট করতে, দেখি কোনো ঘটনা আছে কিনা, দেখি কোনো আলামত আছে না, মানে শুনশান অবস্থা, বইয়ের নিরাপত্তা ওই সপ্তাহে এইবার এখনই মানে 15-20 দিন হলেই যে এই সপ্তাহে মানে দিবে। তো যখন দিত ভাই, বুয়েটের ভাইরা তো বিশাল, ওনাদেরও অনেক ছোট ভাই বোন চান্স পাইতো, ওনারা প্রাইভেট পড়াইতো, একটা বিশাল অবস্থা হয়। তো কি হইতো, ওই যে নেটের মধ্যে সেই অভিষেক ভাইয়ের আম্মা গেছে ওখানে রেজাল্ট দেখতে আর কি। ভাই ছোট নেটের মধ্যে ভাই, নাম ছোট, কীভাবে আসলে আমি আন্টিকে রেজাল্ট এনে দেবো? সে 45তম না 44তম হয়, নাভেদ ভাইয়া 10th। তো মীর মুস্তাফিজ নাভেদ না এরকমটা কি নাম। তো ভাইয়া খুবই চঞ্চল ছিল, আসলে চঞ্চলই হইতে হবে, খুবই ইজি প্রস্তুতি নিতে হবে, নার্ভাস ফিল করলে ঝামেলা আছে। এমনও দেখছি ভাই হটডেমের প্রথম দিকে আছে, চলে গেছে একদম পিছনে, অনেক ঘটনা আছে আমার সাক্ষী, মানে পিছন দিক থেকে। যেমন কোনো একটা সালে আপনার বুয়েটে পিছন দিক থেকে, একদম পিছন থেকে বুয়েটে 8ম হয়, মামুন ভাই মেবি। তো এই ঘটনাটা যেটা হয় ভাই, যে ওই যে ছোটো নেটের মধ্যে রেজাল্ট তালা মেরে রাখতো, তো কাছ থেকে দেখতে হতো। তো এখন ওই আন্টি ভিডিওর মধ্যে কেমন দেখবে, আমাকে বারবার আন্টি খুবই অনুনয় বিনয় করতেছে, মানে কান্নাকাটি গড়াগড়ি করতেছে। একটা সময় আমি প্রচুর মানে মানে আমার উপরে অনেক নির্যাতন হয়, যে কেউ হয়তো আমাকে গোদা দিতেছে, কেউ হয়তো, কিন্তু ইচ্ছাকৃত না কিন্তু ভাই, যে সবাই খুবই ভাই একটা স্যার মানে সবাই খুব উত্তেজিত যে আমি চান্স পাইছি কিনা দেখার জন্য। তো ওই সময় 2টা ঘটনা আমাকে খুব টাচ করে, আন্টি খুবই কান্নাকাটি করে। তখন একটা সময় আন্টিকে বলি যে আন্টি চান্স পেয়েছেও এবং 100-র মধ্যে আছে। তখন আন্টি ঠান্ডা হয়, তো বলছে বাবা আমার পজিশন লাগবে না। আর একটা ঘটনা হয় যে সে 650তম হয়, একটা ছেলে দেশের বাড়ি ঢাকার বাড়ি থেকে আসে। তো ভাইয়াকে সামো ঢাকায় ছিল, তো ভাইয়া প্রচুর কান্নাকাটি করে। তো ভাই আপনি তো চান্স পেয়েছেন, তো বলছে ভাই আমি তো দুঃখের কান্না কাঁদছি, এটা আমি শখের কান্না কাঁদছি। আসলে ভর্তি পরীক্ষায় ভাই আসলেই টিকাটা অনেক জরুরি। যেমন আমি এরকম পরামর্শ দিই যে তুমি ঢাকা ভার্সিটি 2000তম থাকো, 3000তম থাকো, এটা কারণ প্রথম দিকের বাচ্চারা তো আসলে ভর্তি হবে না, এরা হয় রুয়েট কুটে যাবে, নাহলে বুয়েটে যাবে, রাইট? অবশ্যই অবশ্যই। তো তুমি তোমার এটা নিয়ে কোনো টেনশন নেই। তো তুমি তো ভাই আসলে হটডেমের ফার্স্ট ব্যাচ, ওই তো আমরাও অ্যাকচুয়ালি যেটা বলি যে উদ্দেশ্য কিন্তু একটা সিট নেয়া, জি 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 জি, একটা জায়গার একটা সিট নেয়া। তুমি 6টা জায়গায় চান্স পাও, সমস্যা নেই। আবার তুমি 6টা জায়গায় চান্স নাও পাও, তুমি একটা জায়গায় চান্স পাও, তোমার কিন্তু শেষ দিন দরকার একটা সিট। তুমি কিন্তু একটা মানুষ 6টা জায়গায় পড়তে পারবা না। এটাই ভাইয়া, এটাই দেখা যায়। আরেকটা ভুল যেটা করে স্টুডেন্টরা, যে স্টুডেন্টরা আগে 2-3টা ভুল করে ভাইয়া, সেটা হচ্ছে যে আমি অনেকগুলো ভুল দেখছি। সেটা হচ্ছে স্টুডেন্ট একদম হলে যাওয়ার আগে পড়াশোনা করতে করতে যায়, বই হাতেই থাকে, সে আরও আসলে এটা পড়াশোনা তো আর হয় না। আমি যেটা বলি বেসিক্যালি, আমি আগের রাত্রে ঘুমাতে বলি, সিনেমা দেখতে বলি, 2-3 ঘন্টা গার্ডিয়ানদেরকে বলি যে আগে ক্যালকুলেটার বেশি বেশি নিয়ে যাবেন, কলম খাতা মানে অ্যাডমিট কার্ড সব ঢুকায় রাখবেন, 2-3 ঘন্টা আগে পৌঁছায় যাবেন। যেমন আমার রিলেটিভ 2জন হচ্ছে বুয়েটে জব করে আলহামদুলিল্লাহ, আমার আপন চাচার আমার বোন জামাই এবং তার ভাই। তো আমি যতবারই ফোন করেছি ভাই বাসায় আসেন, বুয়েটের কোনো তথ্য দেয় না, এত সৎ ছাড়া, মানে সব ছাড়াই কিন্তু, সব ভার্সিটি ছাড়াই কিন্তু সৎভাবে পরীক্ষা নেয়। তো বুয়েট কিন্তু যে এনভায়রনমেন্টটা দেয় এটা আসলে এক্সেপশনাল। সারা সুন্দর করে সামিনাটা নাবে, সুন্দর করে বসার জায়গা দিবে, ওই যে একটা মানে এনভায়রনমেন্ট, এটা আসলে অনেকে ইন্সপায়ার করে। তা যে ভুলগুলো আসলে করে স্টুডেন্টরা এবং গার্ডিয়ানরা, আমি বলবো যে গার্ডিয়ান আপনারা যারা আছেন, আপনারা ওদেরকে আগে রাত্রে ঘুম পাড়ায় দিবেন, আগে থেকে ওদেরকে আসলে চাপমুক্ত করার পরীক্ষা দিবে এবং ওদেরকে ইন্সপায়ার করবেন আর কি, এবং আগে আগে নিয়ে যাবেন হলে। দেখা যাচ্ছে ক্যালকুলেটার ভুলে রেখে গেছে, বা হচ্ছে যে আপনার অ্যাডমিট কার্ড ভুলে রেখে গেছে, তো এটা খুবই একটা ওই সময়টার জন্য অনেক খারাপ ভাই। এটা আমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময় স্টুডেন্টদের একটা বিভিন্ন রকমের স্ট্রাগল করতে দেখি। অ্যাকচুয়ালি আমি আমার নিজের বন্ধুদের দেখেছি, যেহেতু আমি নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেলে প্রথম 1-2 সপ্তাহের পড়ার পরই অনেকে আছে যে হতাশ হয়ে পড়া ছেড়ে দেয়, বা পড়ার উপর এফোর্টটা কমায় দেয়, বা অনেকে অনেক হতাশ হয়ে যায়। মানে এই রকম পরিস্থিতি আসলে কিভাবে মোকাবেলা করতে পারে ভাই, আপনি কি দেখেছেন এরকম? আচ্ছা, জি ভাই, থ্যাংক ইউ, খুবই মজার প্রশ্ন।
আমি আমার এই দীর্ঘ সময় যেটা আমি দেখেছি, আমার যেহেতু সারা বাংলাদেশের অনেক জেলায় ঘোরা হয়েছে, অনেক মানুষের কাছে যাওয়া হয়েছে, আমি ঢাকা এবং ঢাকার বাইরে অনেক বন্ধুদেরই স্ট্রাগল দেখেছি। তার মধ্যে অন্যতম ছিল আমার হচ্ছে মেবি এটা 15 সালই হবে, সৌমেন ভাইয়া নটরডেম কলেজ ছিল। ভাইয়া আসলে কোচিংয়ে খুব ভালো। সৌমেন শিকদার শুভ ভাইয়া, জি। আচ্ছা, আমি একটু একটা কথা বলে নিতে চাই। সৌমেন শিকদার শুভ ভাই, আমি কিভাবে পুরা নামটা জানলাম ভাইয়া, সৌমেন ভাইয়া আমাকে অ্যাকচুয়ালি বাসায় 4 বছর পরে আছেন, তো এই জন্য হলো সৌমেন ভাইয়ের সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক। খুবই ভালো লাগে। জি, আমি ভাইয়াকে নিজ দায়িত্বে এটা দেখাবো যে ভাইয়া আতিয়ার ভাই আসছিলেন আমার সাথে, ভালো পারতেছিল না, তো আমি ভাইয়ের পেছনে এমনিতে তো আসলে বিশেষ করে নটরডেমের হোস্টেলে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতেই হয়। আমি আজ বড় ভাই হিসেবে অনেক খোঁজ খবর নিয়েছি, এবং তোয়েব ভাই নামে একটা স্টুডেন্ট ছিল, বুয়েটে প্রথম দিকে থাকে। ভাইয়া আমার সঙ্গে অনেক কিছু বলেছিল যে হ্যাঁ ভাই, আমাদের অভিভাবক নাই, অভিভাবকহীন আমরা হোস্টেলে, তো ভাইরা আসলে যে খোঁজ খবর নেয় অনেক বেশি ইন্সপায়ার হয়। তো এই যে সৌমেন ভাইয়ের বিষয় যেটা আমি দেখেছি, যে সে প্রথম দিকে ধরতে পারেনি কোচিংটা, তো পরে আমরা যখন অনেক বেশি তাকে বোঝাই, ইন্সপায়ার করি, আস্তে আস্তে ভাই একটা সময় বুঝতে পারে, এবং ভাইয়া কিন্তু বুয়েটে 32তম হয় আলহামদুলিল্লাহ। তো এটা একটা ঘটনা ছিল অন্যতম। আর একটা ঘটনা হচ্ছে রজতদা। তো রজতদা হচ্ছে মেবি 12 সাল। তো ভাইয়াও আসলে ভাইয়াকে আমি খুবই, আমার মনে আছে খুবই হেল্প করে আমি ভর্তির ক্ষেত্রে, এবং ভাইয়া মালিবাগ শাখায় কোচিং করে। তো ভাইয়া দেখি যে খুব ভালো পারতেছিল না, এরকম অনেক আলোচনায় ভাইয়ের সাথে আমাদের হচ্ছিল, স্ট্রাগল করতেছিল খুবই মারাত্মকভাবে আর কি। একটা সময় এরকম মনে হচ্ছিল যে সৌমেন ভাই এবং রজতদা কি কোচিংটা ছেড়ে দেয় কিনা। তো আমাদের সহযোগিতা, টিচারদের সহযোগিতায় যেটা হয় যে রজত ভাই কিন্তু এখন বুয়েটের টিচার, এবং বুয়েটে আলহামদুলিল্লাহ 2nd পজিশন অর্জন করে আলহামদুলিল্লাহ। তো আসলে আমি যেটা বলবো যে আসলে লেগে থাকাটা অনেক জরুরি, একটা সময় সফলতা আসবেই সবকিছুর ক্ষেত্রে, আসলে সবকিছুর ক্ষেত্রে। জি জি, মেডিকেলেই হোক, যেমন দেখা যাচ্ছে যে আমাদের মেডিকেলের অনেক আপুর ভাইয়েরা আছে যে ফার্স্ট ব্যাচে পারে না, সেকেন্ড টাইমে কিন্তু সে ভালো করেছে। তো লেগে থাকাটা অনেক জরুরি। জি, তো এটা ছিল ভাই আমার ঘটনা। এই রিলেটেড আরেকটা কথা নিয়ে আসি, যে আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে বন্ধুদের ক্ষেত্রে, যে আপনারা ম্যাক্সিমাম ফর্ম তুলে রাখবেন ভর্তি পরীক্ষার। অনেকেই যেটা করেন যে 2-3টা টার্গেট করেন, একদম আমরা মাইন্ডসেট করে ফেলি যে আমার বুয়েটে এরকম পজিশন, অপশন বাড়ানো উচিত, অলওয়েজ অপশন বাড়ানো রাখা উচিত নিজের জন্য। এটাই, আমি 2টাতে চান্স পাই নাই, 2টাই তুলছি, এখন আমি আর কোনোটাই আর ফর্ম তোলার মতো সুযোগ নেই। হ্যাঁ, সময় কিন্তু থাকে না, সময় থাকে না। এক্স্যাক্টলি, এটা বড় একটা ভুল। আর একটা হচ্ছে যে মাইন্ড সেট করে কোনো কিছু না করা, সেটা বুয়েটের ভর্তি পরীক্ষা হলে যাওয়া যে আমি ফার্স্ট হব বা আমি ভালো একটা সাবজেক্ট হব। আসলে আমাদের প্রস্তুতি নিতে হবে সেরা ভর্তি পরীক্ষা। এটাই এক্স্যাক্টলি ভাই, এই কথাটাই এটা আমরা সবসময় বলি ভাই। আরেকটা জিনিস যেটা হলো যে আমরা দেখতে পাই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, হঠাৎ করে এইচএসসি রেজাল্ট দিল, আয় হায় আমি তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো না, এখন আমি ভার্সিটিতে প্রিপারেশন নিব। অনেকের ক্ষেত্রে এটা ভালো হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় যে না ইঞ্জিনিয়ারিং হইলো না ভার্সিটি হইলো। এখন ভাই এইটা আসলে মোকাবেলা করার জন্য কি করতে পারে? এইটা হচ্ছে ভাইয়া আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা পরামর্শ স্বরূপ বলবো, সেটা হচ্ছে ভাইয়া যে আসলে ইঞ্জিনিয়ারিং মানে কি বুয়েটে যারা পরীক্ষা দেয় সবাই কি টেকে না? অবশ্যই না। তো ইঞ্জিনিয়ারিং তো আরও আছে, রুয়েট কোর্স, চুয়েট আছে, আইইউটি আছে, এমআইএসটি আছে, টেক্সটাইল আছে কিনা ভাইয়া? অবশ্যই হাজারের মতো ভার্সিটি আছে। তাহলে আমরা কেন আসলে ছেড়ে দিচ্ছি? আমি কি করতে পারি? আমি অ্যাডিশনালি পাশাপাশি আমি ভার্সিটির প্রস্তুতিটা নিতে পারি। কিন্তু আমি যে আসলে একটা স্বপ্ন নিয়ে আসছি যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো একটা সাবজেক্টে পড়তে চাই, আমি সেই এত মাস আমি খাটলাম, আমি এত বছর ধরে স্বপ্ন দেখেছি, আমি তো ভাইটা নষ্ট করতে পারি না। অবশ্যই। আর একটা হচ্ছে যে ভাইয়া যে ওই যে গ্যাপটা থাকে, এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে বা পরে, এই সময়টা আসলে প্রস্তুতিটা নষ্ট করা উচিত না। নামমাত্র আমি পরীক্ষা দিব, কিন্তু আমার যে মূল প্রস্তুতিটি সেটা যেন ঠিক থাকে। অবশ্যই মানে আমরা যেমন বলছি যে টার্গেট একদম এক করে ফেলা উচিত না, কিন্তু টার্গেট একটা ফিক্স থাকা উচিত যে আমি এই প্রিপারেশন ধরে আগাবো। রাইট ভাই, আপনি এটা খুব ভালো মানবেন আশা করি। তো ভাই আমরা আসলে অলমোস্ট শেষ পর্যায়ে আছি, আপনাকে আমি লাস্ট 2টা কোশ্চেন করবো অ্যাকচুয়ালি। তো ভাই আপনি এই যে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, এই ভর্তি যুদ্ধের পরিবর্তন, অনলাইনের আগমন, অনলাইন অফলাইন একসাথে আগমন, এই যে এতগুলা ব্যাপার, আপনি এই ভর্তি যে যুদ্ধ বা এই ভর্তি পরীক্ষার জন্য যে মানুষের যে এই হাহাকার বা এক ধরনের একটা প্রতিযোগিতা, এটার ভবিষ্যৎ আপনি কি দেখেন? আপনার অভিজ্ঞতা কি বলে? ভবিষ্যতে তো আসলে ভর্তি যুদ্ধ তো থাকবেই, ভবিষ্যতে তো কমবে না। তবে আসলে আমি যেটা আসলে আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে যেটা আমি আসলে মনে করি ভাইয়া, যে আসলে আমাদের সৎ থাকতে হবে এবং আমাদের সচেতন হতে হবে আর কি।
তাহলে আসলে আমাদের দেশ এবং লক্ষ্য আমাদের অবশ্যই। শিক্ষা ব্যবস্থা সব অবশ্যই, অবশ্যই। এটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ আর কি। ইনশাআল্লাহ। সৎ থাকলে এটা সম্ভব আর কি। জি জি ভাই। হ্যাঁ, আপনার জন্য শেষ কোশ্চেন, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্যই কোশ্চেনটা, যে জি। ভাই, ভর্তি যুদ্ধে আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শটা দিবেন, যে একটা স্টুডেন্ট সে ভার্সিটি প্রিপারেশন নিতে পারে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন জি, নিতে পারে, মেডিকেল প্রিপারেশন নিতে পারে, কিভাবে প্রিপারেশনটা নিলে বা একদম কিভাবে সে শুরু থেকে শেষ পর্যন্ত কোন সিস্টেম ফলো করলে, কোন কৌশল ফলো করলে সে একদম তার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং সে ওই অনুযায়ী আগাতে পারবে জীবনে, বিকজ অ্যাডমিশন পর্যন্তই কিন্তু জীবন না, এরপরও একটা জি, বড় জি, জীবন রয়ে জি, জি। গিয়েছে। আসলে এটা আমি খুবই সুন্দর প্রশ্ন ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। আমি আসলে এরকম বলি যে আসলেই আমার কাছে অনেকেই পরামর্শ নিতে আসে। আমি বলি যে বুয়েটে তুমি একদম লাস্ট হওয়ার থেকে কোনো একটা ভার্সিটিতে ফার্স্ট হওয়া ভালো। সিজিপিএ নিয়ে যদি আমি ভালো সিজিপিএ নিয়ে বের হতে পারি, আমার আসলে জব সব সাবজেক্ট কিন্তু তখন সুযোগ আছে। ডেফিনেটলি আমার জবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি ভাইয়া, যে আসলে আমি এরকম পরামর্শ দিই যারা আসলে আমার সঙ্গে পরামর্শ করতে আসে, গার্ডিয়ানরা, স্টুডেন্ট, ভাই আমি কোন কোচিংটা করব বা কীভাবে প্রিপারেশন নিব। আমি বলি যে যারা বিশেষ করে মেডিকেল কোচিং করেন, যে ভাই তোমার কি মেডিকেলে ডক্টর হওয়ার ইচ্ছা, যে তুমি প্রাইভেট হলে মেডিকেলেই পড়বা, তাহলে তোমার এটা ঠিক আছে। অনেকেই বলে এরকম যে ভাই আমি মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আমি ঢাবি চেষ্টা করবো। না, তোমার যদি আসলে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতেই হয়, যেহেতু এখন তোমার টাইপে চেঞ্জ আসছে, রিটেন আসছে, আবার ক্যালকুলেটর নাই, তোমাকে আসলে একটা তোমার টাইমটা ভাগ করে নিতে হবে। ভাগ করে নিতে যে হবে, কিছু অবশ্যই, একটা বড় অবশ্যই। অংশ তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নেবে, একটা সময় তুমি Certain ক্যালকুলেটর অংশ ছাড়া তুমি ভার্সিটির জন্য রাখবা। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া তুমি প্রস্তুতি নেবে। আবার যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি প্রস্তুতি নিতে চাইবা, যে আমার তো ভাই কোনো কলেজের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের সাথে তুলনা করে লাভ নাই, যেমন আপনি হলি কলেজ বলেন, ঢাকার ব্যতিক্রম তো কখনোই উদাহরণ না। হ্যাঁ, তো আমাকে কি করতে হবে, আমি মোটামুটি একটা পজিশনে চান্স পেলে আমি হ্যাপি। তাহলে কি করতে হবে, যে একটা সিংহভাগ টাইমে আমি প্রশ্ন ব্যাংক সলভ করবো, আমি কোচিংয়ের পড়া পড়বো, কোচিংয়ে পরীক্ষা দিব, আর একটা সময় আমি ঢাকা ভার্সিটির প্রস্তুতিটা পাশাপাশি নিয়ে রাখবো। যেহেতু এটা আসলে ক্যালকুলেটর ছাড়া এবং রিটেন আছে এখানে, কিন্তু খুবই টাফ কিন্তু ভাই এটা। আর যেহেতু আসলে অনেক কম্পিটিশন, আপনার 0.25 কম পাইলো, হাফ নাম্বার কম পাইলেও যেমন মেডিকেলে সে কয়েক হাজার পিছনে চলে যাবে, ঢাকা ভার্সিটি কিন্তু সেম ভাই, সেম, একদম সেম। এন্ড কম্পিটিশন কোনোদিন কমে না, কম্পিটিশন দিন দিন বাড়তেই আছে। এমন একটা যারা আসলে এরকম বলে যে না আমি ভার্সিটির মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রস্তুতি নিতে চাই, তখন আমি বলি যে আপনি যে মেডিকেলে ধাক্কা যদি খানালা না করুক, তখন তো আপনাকে সোজা হয়ে দাঁড়াইতেই 1 মাস চলে যাবে। আপনি প্রস্তুতি ততক্ষণ তো ভর্তি পরীক্ষা হয়ে যাবে। আপনি শুরু থেকে একটা বিকল্প অপশন রাখেন, এভাবে আমি পরামর্শ দিই ভাই। ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সাথে থাকার জন্য। তো আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের এই প্রথম পর্বে আমি আজকে এক বিশেষ মানুষকে নিয়ে আসলাম। আমরা এরকম প্রতিটা পর্বে চেষ্টা করব বিভিন্ন ধরনের মানুষকে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, এবং আমি চেষ্টা করব যে আমাদের এই ইন্ডাস্ট্রিরও আরও মানুষজনকে আনতে, যে তারা আসলে কিভাবে ব্যাপারগুলোকে দেখে, তারা ব্যাপারগুলোকে এতটা কাছ থেকে যে দেখে, সেটার কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে, এই ব্যাপারগুলো আমরা একটু মাথায় রাখতে পারি। ভাইয়া এত কথা হলো আপনার সাথে, এতগুলা বিষয় জানা হলো, তো ভাইয়া শেষ একটা কথা জানার থাকবে যে ভাইয়া এখন আপনি কোথায় আছেন, এবং আপনি যদি কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আর কিছু শেয়ার করতে চান একদম শেষ কথা হিসাবে। আচ্ছা, আমি খুবই থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য শেষ পয়েন্টটা। তো আমি লাস্ট আসলে 8-10 মাস হয়েছে আমি ওমেকা ভর্তি কোচিংয়ের সাথে দীর্ঘ সময় ছিলাম। তো আমি এখন ওখান থেকে আমি সুইচ করে চলে আসছি। আমি এখন অ্যাসিভ অফলাইন এক্সাম ব্যাচ মতিঝিল ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আছি আলহামদুলিল্লাহ। তো আমি একটু আমার পার্সোনাল বিষয় শেয়ার করব, যে আসলে আমার এই দীর্ঘ সময় কাজ করতে যেয়ে কিন্তু আমাকে অনেক প্রতিকূলতা অনেক বিষয় ফেস করতে হয়েছে। সেটা হচ্ছে এরকম আসলেই, যে অনেক কোচিংয়ের ভাইয়েরা হয়তো চান যে অনেকের ভালো চান না। তো সেটা হচ্ছে ভাই এরকম, যে আসলে দেখা যাচ্ছে যে আমরা আসলে অনেকেই কিন্তু আসলে এরকম চিন্তা করি যে আসলে এই ভাইটা অনেক উপরে উঠে যাচ্ছে, সেটা আমার কলিগও হতে পারে, অন্য প্রতিষ্ঠানে কেউ হতে পারে। দেখা যাচ্ছে ভাই এরকম যে আমার ব্যক্তিগত ইমেজ নিয়ে বা আমার কোনো কিছু হ্যাক করে, আমি জানি না আসলে কিছু এরকম ঘটনা ঘটতেছে। কিন্তু তো আমি সবার উদ্দেশ্যেই বলবো যে যেহেতু আসলে আমি সেবা নিয়ে কাজ করি ভাই, সবাইকে একটু হলেও ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যদি আমার এই বিষয়গুলো ভালো লাগে, আমার কোনো ভুল থাকে বা আমার কোনো কিছু অন্যায় মনে হয়, বা সেটা আমার কাছে আসা উচিত, তো এই বিষয়গুলো অবশ্যই আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আমি যেহেতু এখন অন্য কোচিংয়ে নাই, এখন আমি প্রায় 8 মাস হলো, 7-8 মাস হলো জয়েন করেছি আলহামদুলিল্লাহ। তো এটুকুই ছিল আমার শেষ এন্ডিং, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এবং সবার জন্য দোয়া থাকছে, সবাই আমার জন্য দোয়া করবেন। জি ভাইয়া, আমাদেরও খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। তো অসংখ্য ধন্যবাদ আতিয়ার ভাইয়াকে আরও একবার। তো আমি এখন আপনাদের উদ্দেশ্যে, অডিয়েন্সের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলতে চাই যে এই মানুষগুলোকে আমরা কেন আনতে চাচ্ছি পর্দার সামনে, বিকজ এই স্ট্রাগলগুলো মানুষের জানা উচিত। এটা যেমন ভাইয়ারা ডিজার্ভ করে জানানো, ঠিক আমাদের শিক্ষার্থীরা বা আমাদের সাথে সংশ্লিষ্ট সকলে ডিজার্ভ করে ব্যাপারগুলো জানা। তো আমি আবারও ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রথম পর্ব শেষ করছি, এবং আমি চেষ্টা করব আমাদের এই সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন ইন্ডাস্ট্রির এই পর্দার আড়ালে থাকা মানুষগুলোকে নিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে থাকার জন্য, এবং টকস উইথ রায়ানের পরের পর্বগুলোতে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।